ক্লাসে আমরা ক্লাস 9-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা শুরু করব। যে চ্যাপ্টারটা রয়েছে কি সেটার নাম হচ্ছে পরিমাপ। তো পরিমাপ সম্পর্কে আমাদের বিভিন্ন সময় শুনতে হয় পরিমাপ ব্যাপারে। তো আমরা যদি জানতে চাই তোমাদের কাছে যে পরিমাপ সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া আছে, নিশ্চয়ই আছে, কারণ তোমাদের ঘরের সবাই, বাড়ির সবাই কোনো না কোনো কাজের সঙ্গে নিযুক্ত আছে এবং সেই কাজটা করার সময় কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু পরিমাপ করতে হয়। বিশেষ করে কেউ যদি ধরো ঘরের কাপড়ের কাজ করে থাকে, টেলারিংয়ের মেশিনের কাজ করে থাকে, তো সেখানটায় কাপড়টাকে অনেক সময় মাপতে হয়। কাপড়টাকে মাপতে হয় বলতে কি কাপড়ের কীটাকে মাপতে হয়, কাপড়ের কিছু একটা পরিমাণ দৈর্ঘ্যটাকে মাপতে হয়। আবার কোনো জায়গায় ধরো কোনো একটা জায়গায় আমরা তেল আনতে যাচ্ছি, তো তেল আনতে গেলে আমাদের কি সেখানে কিছু না কোনোভাবে আমাদেরকে মাপ করেই দেওয়া হয়। তো যেরকম পরিমাপ করার সেরকম কোনো যন্ত্রও রয়েছে। বিভিন্ন পদ্ধতিগুলোতে ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে আমরা ভিন্ন ভিন্ন মাপে যন্ত্র দিয়ে মাপ করে থাকি। তো আমরা সেই চ্যাপ্টারটাকে, সেই পরিমাপ বিষয়টাকে একটা চ্যাপ্টারে আমরা ক্লাস 9ম শ্রেণীতে আমরা এটা পড়তে যাচ্ছি। তো যেখানে কি করব না, বিভিন্ন জিনিস, ভৌত জিনিস যেগুলোকে আমরা পরিমাপ করে থাকি সেইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে এই অধ্যায়ে। আমরা সচরাচর মাপটা করি কোন জিনিসকে আমরা পরিমাপ করে থাকি না, যেইগুলোকে আমরা যে সমস্ত জিনিসকে পরিমাপ করা যায় সেইগুলোকেই আমরা বলবো রাশি। ভৌত রাশিগুলোকে আমরা পরিমাপ করি। যদি বলি আমরা হচ্ছে এই পুকুরের জলটাকে পরিমাপ করবো, জলের কীটাকে পরিমাপ করবো, কিংবা যদি বলি এই ঘরটাকে পরিমাপ করবো, ঘরটার আমরা কোনো কিছু একটা নির্দিষ্ট ভৌত বিষয়টাকে আমরা পরিমাপ করব, সেই যে পরিমাপকারী ভৌত বিষয়গুলোকে বলা হচ্ছে কি না রাশি। তাহলে আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রাশিকে পরিমাপ করব। কেউ ধরো হয়তো যে মাইক, বক্স, জেনারেটর প্রভৃতি যন্ত্র নিয়ে তাদের কাজ কারবার, তাদের হচ্ছে পেশা হচ্ছে মাইক তৈরি করা, মাইক বাজানো, তাহলে তাদের সেখানটায় সেই যে মাইকের কোয়ালিটি, মাইকের সাউন্ডের কোয়ালিটি, সেখানে নিশ্চয়ই পরিমাপের কোনো নিশ্চয়ই একক থাকবে। সেখানে তো আর আমি কিলোগ্রাম দিয়ে মাপ করতে পারবো না, সেখানে তো আমি লিটার দিয়ে কোনো কিছু মাপ করি না, সেখানে তো ফিতা দিয়ে শব্দকে মাপ করা যায় না। কিংবা কোনো জায়গায় হচ্ছে ধরো কেউ জেনারেটর ম্যান রয়েছে, তো যে জেনারেটর ম্যান কি করে, তার মেশিনটা ভালো না খারাপ সেটাকে পরিমাপ করার নিশ্চয়ই কোনো পদ্ধতি রয়েছে বা তার কোনো আলাদাভাবে তিনি প্রকাশ করে থাকেন। তো সেই রকমভাবে যে সমস্ত ভৌত বিষয়গুলোকে আমরা পরিমাপ করি তাকে বলা হচ্ছে কি না রাশি। তাহলে প্রথমে আমরা চলে আসছি আমরা কাদের পরিমাপ করি। তাছাড়া কি আমরা এই চ্যাপ্টারে কি কি পড়াবো সে একটু ছোট্ট করে বলে নিই। তাহলে আমরা পরিমাপটা করব কাদের পরিমাপটা করব, অর্থাৎ আমরা কাদের পরিমাপ করব। ফার্স্ট প্রশ্নগুলো যেগুলো আমাদের বা ছাত্রদের মনে আসছে নিশ্চয়ই সেইগুলো, যদি কোনো প্রশ্ন আলাদা আসছে তোমরা বলতেও পারো, আমরা সেটাকে ডিসকাশন করব। তো প্রথম প্রশ্ন আসছে কি যে কাদেরকে আমরা পরিমাপ করে থাকি। সবকিছু কি পরিমাপ করা যায়? তো আমরা যদি বলি তার রাগ হয়েছে, তার হিংসা হয়েছে, কিংবা তার দুঃখ হয়েছে, তো সেই যে সেগুলোকে কি আমরা পরিমাপ করতে পারি? কতটা রাগ হয়েছে, কিংবা কতটা হিংসা হচ্ছে, কতটা দুঃখ হচ্ছে, তো সেইগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তো সেইগুলোকে আমরা রাশি বলবো না। তো প্রথম প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই পেয়ে গেছি, কাদেরকে পরিমাপ করব। তাহলে যে সমস্ত কিছু ভৌত বিষয়কে আমরা পরিমাপ করব এবং যাদেরকে পরিমাপ করা যাবে তাদেরকে নাম দেওয়া হচ্ছে রাশি। এখন এই যে পরিমাপ করার পরে, পরিমাপ করে তো ফেললাম, তো আমরা জেনেছি প্রত্যেকটা পরিমাপের পিছনে তাদেরকে কোনো না কোনো যে তার সম্পর্কিত এককটাকে আমাকে দিতে হয়। যদি কিছু না দেওয়া থাকে, পরিমাপ করলাম করে কিছুই বললাম না, তাহলে শুধু সংখ্যাটা বলে দিলাম, তাহলে কি হবে কি সেইটার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হবে না। ধরো আমরা বাজার থেকে কেউ বাজার করে এনেছে, আমি যদি বলি কি কিনে এনেছিস, সে বলছে আলু। বলছি আলু কত কিনে এনেছিস, সে বলছে 5 কিনে এনেছি। তাহলে কি আমরা কি বুঝতে পারবো যে সে 5টা আলু কিনে এনেছে, না 5 কেজি আলু কিনে এনেছে, না 5 গ্রাম কিনে এনেছে? তার সম্পর্কে আমাদের কোনো ধারণা সঠিক হচ্ছে না। তো সেই জন্য যেমন কি তাহলে কাদেরকে পরিমাপ করব, সেই পরিমাপ করার পরে তাদেরকে প্রকাশটা আমরা করব। পরিমাপ করার পরে কোনো রাশিকে তার প্রকাশটা আমরা কি করে করব? প্রকাশ করার জন্য আমাদের এককের সাহায্য নিতে হয়।
সেইটাকে সঠিকভাবে তার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তো আমরা একক সম্পর্কে আমরা জানি। তো এখন এককগুলো তাছাড়া এই সঙ্গে বলে রাখছি যে সমস্ত তাহলে পরিমাপ করা যাবে কিছু জিনিস রয়েছে, আবার কিছু জিনিস আছে পরিমাপ করা যাবে না। আবার অনেক ভৌত রাশি রয়েছে কি শুধু পরিমাপের মানটা বলে দিলেই কিন্তু আমাদের হয়ে যায়, যে কি বিষয়টা সেটা পরিষ্কার বোঝা যায় বা তার সম্পর্কে ধারণা আমরা পেয়ে যাই। কিন্তু কি হচ্ছে কি কিছু কিছু ভৌত রাশি আছে তাদেরকে কিন্তু শুধু মানটা বললে কিন্তু আমরা তার সম্পর্কে কোনো আইডিয়া পাবো না, যদি তার একটা দিকের কথাও আমাদেরকে উল্লেখ করতে হবে। বোঝা গেছে? তো সেই জায়গায় আমাদের রাশিকে আমরা সেই দিকের উপর ভিত্তি করে মানটা প্রকাশ করার জন্য, যে শুধু মানটা নয় তাকে সঠিকভাবে জানার জন্য তার দিকের ক্ষেত্রেও কিন্তু বলতে হয়। যেমন কি আমি ধরো বলছি কোন একটা ছাত্রের উপর অন্য একটা ছাত্র ধাক্কা দিয়েছে, তাহলে ওইটা একটা কি বল প্রয়োগ করেছে। তো এখন সেই বল প্রয়োগটাকে তার ফলটা আমরা কিন্তু যদি কোন দিক থেকে প্রয়োগ করছি সেইটা যদি না বলি তার ফলটা কিন্তু আমরা জানতে পারবো না সঠিকভাবে। তো সেই জন্য যদি বলি পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়েছে তাহলে কি হবে, সে সামনের দিকে যাবে, কিংবা যদি সে সামনের দিক থেকে ধাক্কা দেওয়া হয়েছে তো সে পেছনের দিকে পড়ে যাবে। তো সেক্ষেত্রে শুধু বলটা বললে তার কিন্তু প্রয়োগের বা তার ব্যবহারিক দিকটা কিন্তু আমরা আর সঠিকভাবে ধারণা পাবো না। তো সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে দিকের কথাও উল্লেখ করতে হয়। তাদেরকে বলা হচ্ছে কি না ভেক্টর রাশি। তাহলে একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো কি বললাম, স্কেলার রাশি যে সমস্ত রাশিগুলোকে তার শুধু মানটা বলে দিলেই তার সম্পর্কে মান সহ একক সহ বলে দিলেই তার সম্পর্কে স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব, সেইটাই হচ্ছে স্কেলার রাশি। তো সেরকম তাহলে স্কেলার রাশির কিছু উদাহরণ তোমরা দাও দেখি, যেটা শুধু বললেই আমরা মান বললেই হয়ে যাবে, কোনো দিকের কথা বলতে হবে না। তো বিশেষ করে যদি আমরা জেনে থাকি যে সময়টা, সময় কটা বাজে 5টা, তাহলে এখানে 5টা কোন দিকে বাজে কোন দিক বরাবর বাজছে সেটা কিন্তু ফ্যাক্টর নয়, শুধু সময়টা টাইমটা সংখ্যাটা বললেই আমার হয়ে যাচ্ছে। কিংবা যদি বলা হচ্ছে কি আলু কত কিলো কিনে এনেছিস, না আলু হচ্ছে 5 কেজি, তাহলে 5 বললেই 5 কিলো বললেই আমাদের সব জানা হয়ে যাচ্ছে। তো সেই রকম জিনিসগুলো স্কেলার এবং ভেক্টরের উদাহরণগুলো আমরা স্পষ্ট করে জেনে নেব। স্কেলারের উদাহরণ তো একটা কথা আমরা বলছি যে বিজ্ঞান পড়তে গেলে কিন্তু আমাদেরকে শুধু পড়া মুখস্থ করে নেব সেটাও যেমন করতে হয়, মুখস্থও করতে হয়, ঠিক তেমনি ভাবে কি করতে হয় না আমাদেরকে প্রশ্ন করে করে আমাদেরকে ক্লিয়ার হতে হয় যে যেটা পড়ানো হচ্ছে সেটা সঠিক না কি পড়ানো হচ্ছে, তা প্রশ্ন করে করে আমি জানার চেষ্টা করলে তবেই সেই বিষয়টা আমি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারব। তো সেই জন্য আমাদের বিজ্ঞান ছাত্র হিসাবে আমরা বলবো সবসময় যে তোমরা যে কোনো জিনিসকে সহজে কিন্তু মেনে নেবে না, যে প্রশ্ন করবে যে এটা কি সঠিক কি বলছে, যে স্যাররাও যদি বলেন বা আমরাও যেটা বলছি তো সেটা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে সঠিকভাবে আমাদেরকে জানতে হবে যে এটা সঠিক উত্তর কিনা। তো ঠিক সেইভাবে তো আমরা রাশি সম্পর্কে জানলাম। তো রাশিকে প্রকাশ করার জন্য আবার রাশিকে কয় ভাগে ভাগ করা হয় জানলাম। তো সবাই আবার রাশি নয় সেটাও জানলাম। তো এখন চলে আসছি তাহলে এখন ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে একটা পার্থক্য আমরা স্পষ্টই বুঝতে পেরেছি, যে যার মান এবং দিক দুটোই থাকবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। মানটার সঙ্গে সঙ্গে দিকটাকেও বলতে হবে, আর যেটার ক্ষেত্রে শুধু মানটা বললেই আমাদের তার সম্পর্কে একক সহ মানটা বললেই তার ধারণা আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। সেই রকম কিছু উদাহরণ তো আমরা যখন উঁচু ক্লাসে উঠবো তো এইরকম শুধু মান দিক এই দুটো দিয়েই কিন্তু অনেক সময় আবার ভেক্টরকে বোঝা একটু কষ্টকর হয়। যেমন কি যে কোনো একটা কারেন্টের তারে কারেন্ট যাচ্ছে, তো সেই তারটা যেই দিক বরাবর বাঁকানো আছে কারেন্ট নিশ্চয়ই সেই দিকে যাবে, তাহলে কারেন্টের দিকটা কিন্তু নির্ণয় হয়ে যাচ্ছে সেই তার বরাবর। কিন্তু এক্ষেত্রে আবার কারেন্টটা কিন্তু ভেক্টর রাশি নয়, শুধু তার কোন দিকে আছে সেটা বললেই কিন্তু আবার সেটা আবার ভেক্টর রাশি হয় না। তার কিছু কারণ রয়েছে না, কোনো রাশি ভেক্টর হতে গেলে তাকে কিন্তু কতগুলো শর্ত মেনে চলতে হয়। যে শর্তটা কি, সেই শর্তটা হচ্ছে যে ভেক্টর রাশিগুলো ভেক্টরের যে গাণিতিক রিলেশনগুলো মেনে চলবে। ভেক্টর কি জিনিস, ভেক্টর হচ্ছে কি আমরা একটা ম্যাথমেটিক্যাল টুল নিয়ে আসবো যার সাহায্যে কিনা
এই যে দিকযুক্ত রাশিগুলো, ভৌত রাশিগুলোকে আমরা ক্যালকুলেশন করব। কারণ কি, যেহেতু কোনো একটা জিনিসের দিক রয়েছে, সেই জন্য কিন্তু দুটো জিনিসকে যোগ করলেই যেমন কি আমি বলছি 5 নিউটন বল, 5 নিউটন বলের সঙ্গে 2 নিউটন বল যোগ করে দিলাম, সে কি সবসময় 7 নিউটন বল হয়ে যাবে? হবে না। কিন্তু আমি যদি বলি 5 কিলো চালের সঙ্গে 5 কিলো ডাল মিশিয়ে 5 কিলো চালের সঙ্গে আরো 2 কিলো চাল মিশিয়ে দিলাম, তাহলে সে অবশ্যই সবসময় 7 কিলোই হবে। কিন্তু বলের ক্ষেত্রে যে আমি বলছি একটা, সেই ক্ষেত্রে কিভাবে কোন দিকে প্রয়োগ করছি তার উপর ভিত্তি করে কিন্তু দুটো বলের যোগটা হবে। যদি বলি একটা বস্তু এইখানটা রয়েছে, আমি এই দিকে 5 কেজি 5 নিউটন, বলের এককটা আমরা বলে দিচ্ছি, 5 নিউটন বল দিয়ে এদিকে ঠেলছি। আর একজন যদি অন্যদিকে 2 নিউটন বল প্রয়োগ করছে এই বস্তুটার উপর, 2 নিউটন, তাহলে কি এই দুজনের যোগফল 7 নিউটন হবে নাকি? অন্য রকম হবে। তো সেই জন্য অর্থাৎ এদের ভেক্টরের যে অন্য পদ্ধতিতে এদের যোগ বিয়োগ হয়ে থাকে, তো সেই জন্য কিন্তু আমাদেরকে ভেক্টর আলাদা একটা অধ্যায় বিজ্ঞানের ক্ষেত্রে গাণিতিকভাবে এসেছে। বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো হচ্ছে দিকযুক্ত, তাদেরকে নিয়ে গাণিতিক ক্যালকুলেশন করার জন্য একটা ম্যাথমেটিক্যাল যে টুল বলা হচ্ছে সেটা আসবে, সেটা হচ্ছে ভেক্টর। তো যে সব, যেমন কারেন্টের কথা বললাম, এই কারেন্ট কিন্তু এই ভেক্টরের যোগ মেনে চলে না। কারেন্টকে কিন্তু একটা তারে 5 যাচ্ছিল, আরেকটা কারেন্টের তারে এসে 5 জুড়ে গেল, তাহলে মোট কিন্তু 10 হয়ে যাবে, 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারটা আঁকা বাঁকা থাকলেও কিন্তু সেই কারেন্টের মান কিন্তু স্কেলারের মতো যোগ হয়ে যায়। তো সেই জন্য যেমন একটা তারে কারেন্ট যাচ্ছে, আর একটা তারে কারেন্ট এসে এখানে জুড়লো, এই তারে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, আর একটা তারে কারেন্ট এলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে যুক্ত হয়ে তার এখানে হয়ে যাবে কিন্তু 10 অ্যাম্পিয়ার। কিন্তু যদিও এক্ষেত্রে এটা অন্য দিক থেকে আসছে, এটা অন্য দিক থেকে আসছে, সেটা কিন্তু এখানটায় কোনো ফ্যাক্টর করছে না, কোনো সমস্যা সৃষ্টি করছে না। কিন্তু বলের ক্ষেত্রে যখনই বলছিলাম একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করেছিলাম, আর একটা নিউটন উপর 5 নিউটন বল প্রয়োগ করেছিলাম, সেখানে কিন্তু 10 নিউটন হবে। সেক্ষেত্রে ভেক্টর যোগ, তার আলাদা ভেক্টরের সূত্র রয়েছে, সেখানটা দিয়ে আমাদের মাপ করা যায়। তো সেই জন্য আমাদের কিন্তু সমস্ত রাশিগুলো ভেক্টর নয়, বা সমস্ত যেগুলো মনে হচ্ছে ভেক্টর বা দিক রয়েছে সেগুলো কিন্তু ভেক্টর হবে না। তো এই প্রসঙ্গে আমাদের বইতে কিন্তু অনেক উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা বইটাকে ভিন্ন ভিন্ন অথার বিভিন্ন রেফারেন্স বই পড়ে সমস্ত এক জায়গায় সমস্ত কালেক্ট করবে। তো বিশেষ করে একটা প্রসঙ্গে বলে রাখছি, ক্ষেত্রফল একটা কি রাশি? ক্ষেত্রফল কিন্তু একটা প্রকৃতপক্ষে একটা ভেক্টর রাশি, কিন্তু অনেক সময় বইতে স্কেলারের জায়গায় উদাহরণ দেওয়া থাকছে, কিন্তু ক্ষেত্রফল একটা কিন্তু ভেক্টর রাশি। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্যের এককের সঙ্গে প্রস্থের এককের এক প্রকারের গুণ, অন্য ধরনের গুণ, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা ভেক্টর রাশি হয়ে থাকে। তো সেটা বলছে এইটাকে এরিয়া, যদি একটা বাহুর A1 বাহু A2 বাহু, এই দুটো বাহু দিয়ে উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ধরো A, তার ক্ষেত্রফলটার একটা দিক থাকবে। আমি যদি ক্ষেত্রফলটার এই এর সঙ্গে যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণ যেমন করে থাকি, সেখানে যদি A1 এর সঙ্গে A2 গুণ করি, অ্যান্টি ক্লকওয়াইজ গুণ করি, তো ক্ষেত্রফলের দিকটা কিন্তু এইরকম ভাবে হবে। তো এই রকম ক্ষেত্রফল কেন হচ্ছে দিক বিশিষ্ট, এটার সম্পর্কে এটার ধারণা পেতে গেলে আমাদেরকে আরো অনেক উঁচু পর্যন্ত আমাদের পড়তে হবে, সেখানে আমাদের বুঝতে ধীরে ধীরে আমাদের সময় লাগবে। তো সে যাই হোক, আমরা দ্বারা স্পষ্ট করে জেনে রাখবো কি ক্ষেত্রফল একটা কি রাশি, না ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আমরা আজকে যেটা জানলাম বেসিক্যালি, যে আমরা কাদের পরিমাপ করে থাকি, ভিন্ন ভিন্ন পরিমাপ করার যন্ত্রের কথা নিশ্চয়ই তোমরা জেনেছো। যারা হচ্ছে কি এই যে বললাম টেলারিং এর কাজ করে, কাপড় মাপ যোগ করে, তো সেখানে তারা ফিতা ব্যবহার করে, স্কেল ব্যবহার করে, তাদের সেই ফিতার উপর একটা স্কেল ব্যবহার করে। আবার যারা হচ্ছে তেল ডিলার, যিনি তেল দেন, তিনি কি করেন, তিনি কি ফিতা দিয়ে মাপ করে দেন নাকি, তিনি হচ্ছে তার কাছে আলাদা একটা তরল বা তেল মাপার একটা যে চুঙি রয়েছে, সেইটা ডুবিয়ে তিনি তার মাপটা কত হতে পারে সেটা দিয়ে থাকেন। তো প্রত্যেকটা ভৌত রাশিকে তাহলে মাপ করার যন্ত্রও আলাদা আলাদা আছে, বোঝা গেছে। তো আমরা এই চ্যাপ্টারে আরো সেই সমস্ত যন্ত্রগুলোর কথাও শেষের দিকে আমরা জানবো। তো আমরা এই চ্যাপ্টারে কি কি জানবো যে সেইটা একটু বলে নিচ্ছি। তাহলে প্রথমে আছে কি রাশি সম্পর্কে জানবো, দ্বিতীয় কি একক সম্পর্কে জানবো, ঠিক আছে, অর্থাৎ প্রকাশ করার পরে তার জন্য একটা আমাকে একক দিতে হবে, না হলে কিন্তু তার ধারণা পাবো না। তাছাড়া আমরা কি
এই এককগুলো কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। এককের পদ্ধতিগুলো সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তাদের প্রচলন করা হয়েছে, মানে প্রকাশ করার চল রয়েছে, তাকে বলা হচ্ছে এককের ভিন্ন ভিন্ন পদ্ধতি। সিজিএস পদ্ধতি সম্পর্কে জানবো, এসআই পদ্ধতি সম্পর্কে জানবো, তাদের মূল এককগুলো কি কি, কটা করে মূল একক রয়েছে, তার ভৌত রাশিগুলোর নাম আর এককগুলো আমরা জানবো। তারপরে কি জানবো যে এককের মধ্যে কি সবাইকে কি সমস্ত ভৌত রাশিকে কি প্রকাশ করতে গেলে একক লাগবে, সেই রকম কিছু এককহীন রাশিও জানবো। এককহীন রাশির কথাও আমরা জানবো, সেই তাদের উদাহরণ জানবো। তো এখন চলে আসছি কোনো ভৌত রাশিকে তাহলে মাপ করে সঠিকভাবে তথ্য পেতে আমাকে সংখ্যাটাও বলতে হয়। তাহলে পরিমাপের মানেটা কি? পরিমাপ মানে হচ্ছে তার সংখ্যাগত একটা মান থাকবে, তার সঙ্গে একক থাকবে, এই দুটো মিলেই হচ্ছে পরিমাপ। তো এখন এই পরিমাপ করলে যে সংখ্যাগত মানটা থাকবে, সংখ্যাগত মান আর তার সঙ্গে একক থাকবে, এই এককটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে। তো এখন সংখ্যাগত মানটা আমরা প্রকাশ করার জন্য অনেক সময় অনেক বড় বড় মান হতে পারে। যদি বলি আমাদের মিড ডে মিলে কত করে চাল দেওয়া হচ্ছে, ধরো বলছি কেউ 5 কিলো, কিন্তু আমি যদি বলি এই যে আলুর যে গোডাউনটা রয়েছে আমাদের স্কুলে, কত আলু রয়েছে, কেউ বলে ধরো 500 কিলো, কিন্তু আমি যদি বলি তাহলে একটা মাপ করতে পারছি। কিন্তু যদি বলি আমি পুকুরটার কত জল রয়েছে, তার ওজন কত হতে পারে না ভর কত হতে পারে, সেটাও বলতে পারবে। কিন্তু আমি যদি বলি পৃথিবীটার ভর কত, পৃথিবীটার ভর কত যদি আমি জিজ্ঞাসা করি, তখন কিন্তু আমাদের পৃথিবী মানে কি, পৃথিবীর উপর যত মানুষ জন, গাছপালা, জল, মাটি, সব পাথর, পাহাড়, পর্বত সব রয়েছে, তার সব ওজন, তাকে আমি বলবো পৃথিবীর বা ভর। তাহলে সেখানে তার ভর কত হবে, অনেক বিশাল হবে। আমি যদি বলি পৃথিবীর নয়, সূর্যের ভর কত হবে, কার ভর বেশি, সূর্যের ভর না পৃথিবীর ভর? কে বলবে? সূর্যের ভর বেশি নিশ্চয়ই, সূর্য থেকেই তো পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাহলে সূর্যের ভর বেশি হবে। তাহলে সেক্ষেত্রে তার মানটা যদি অনেক বেশি হয়ে থাকে, তখন কি আমি কত সংখ্যা এরকম লিখতে থাকবো। তো সেই জন্য এই সংখ্যাগত মানকে প্রকাশ করার জন্য, সেই ক্ষুদ্র মান বা বৃহৎ মানকে প্রকাশ করার জন্য আমাদের যে কিছু উপসর্গ অনুসর্গ আমাদের প্রয়োজন, অর্থাৎ কিছু প্রকাশ করার জন্য উপসর্গ ব্যবহার করা হয়ে থাকে। বুঝা গেল? কিছু বড় বড় উপসর্গ রয়েছে, সেই উপসর্গগুলো কি কি, ধরো যে 10 টু দি পাওয়ার 3 থেকে শুরু করে 10 টু দি পাওয়ার ধরো 6, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 18, এইরকম ভিন্ন ভিন্ন 10 টু দি পাওয়ার 21, ভিন্ন ভিন্ন যে এই ফ্যাক্টর গুলোকে এক একটা করে নাম আছে। কি বলছি বোঝা গেল? ঠিক একই রকম সংখ্যাগত মানটাকে যদি কোনো জায়গার মানটা খুব ছোট হয়, খুব ছোট, তাহলে তাকে প্রকাশ করারও নিশ্চয়ই উপসর্গ কিছু ব্যবহার করতে হবে। সেই উপসর্গগুলো কি কি, যেমন বলছি 10 টু দি পাওয়ার, তার অন্যগুলো বলছি -3 হতে পারে খুব ছোট, 10 টু দি পাওয়ার -6 হতে পারে, 10 টু দি পাওয়ার -9 হতে পারে, 10 টু দি পাওয়ার -12 হতে পারে, 10 টু দি পাওয়ার -18 হতে পারে, এরকম। তো এরকম ভিন্ন ভিন্ন ফ্যাক্টর গুলোকে কিন্তু কোনো পরিমাপ করে সংখ্যাগত একক ব্যবহার করার জন্য, অর্থাৎ এইগুলো কিছু বড় সংখ্যা পাবো, কিছু কিছু ছোট সংখ্যাও পাবো। তো সেইগুলোকে প্রকাশ করার জন্য আমাদের কিছু আমরা সূচকের নিয়ম অনুযায়ী সেটাকে কোনো সংখ্যাটাকে 10-এর গুণিতক আকারে আমরা প্রকাশ করে থাকি। তো এই 10 টু দি পাওয়ার 3 এই যে সূচক বিশিষ্ট সংখ্যাটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি হচ্ছে কি না কিলো। 10 টু দি পাওয়ার 6 টাকে কি বলা হয়ে থাকে, কিলো বলি, যেমন এটাকে বলি মেগা, এটাকে বলা হচ্ছে গিগা। 10 টু দি পাওয়ার 9 এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে গিগা। তারপরে 10 টু দি পাওয়ার 12 আছে, এইগুলো আমরা বইতে দেখে বলছি। এই যে এককগুলোর একটু মান আমাদের বইতে ছক করে দেওয়া রয়েছে। ধরো 10 টু দি পাওয়ার 9 টাকে গিগা বলে, 10 টু দি পাওয়ার 12 টাকে বলা হচ্ছে টেরাবাইট। আমরা অনেক সময় টেরা কথাটা, গিগাবাইট কথাটা শুনেছি, টেরা। পেটা 10 টু দি পাওয়ার 15 টাকে বলা হচ্ছে পেটা, 10 টু দি পাওয়ার 15 টাকে বলা হচ্ছে কি না পেটা। আর কিছু 10 টু দি পাওয়ার 18 একে রয়েছে এক্সা, 10 টু দি পাওয়ার 18 এটাকে রয়েছে এক্সা বলা হচ্ছে, এক্সা। এই হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর। ধরো আমি কি রকম প্রকাশ করবো, ধরো কোন একটা জায়গায় আমি এত 10 টু দি পাওয়ার 10,000 কিলো পেয়েছি, তো এটাকে সংক্ষেপে লিখবো কত, 1 2 3 4 5টা শূন্য, ধরো 10 টু দি পাওয়ার, ধরো আমি
3 করে দিচ্ছি, 3টা নিচ্ছি আর গুণিত ধরো, আচ্ছা এদিকে কি করছি, 2 শূন্য গুণিত 10³ কেজি করে দিচ্ছি। তাহলে এই 10³ কেজি কে বলবো কি কিলো কেজি, আমি 1000 কিলো কেজি বলতে পারি। এটা এক্ষেত্রে একটু বেমানান মনে হচ্ছে, তো এরকম ফ্যাক্টর গুলোকে আমরা ছোট করে লিখতে পারি, তখন কি হবে সংখ্যাগত মানটা ছোটতে চলে আসবে। তো এই রকম কিছু যে উপসর্গগুলো রয়েছে এবং সেই মানগুলোকে একটা নাম রয়েছে, সেটাও আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে। সঙ্গে সঙ্গে কি কিছু যে বলছি ছোট এককগুলো রয়েছে 10⁻³ এই যে উপসর্গটাকে কি নাম বলা হয় না মিলি বলা হচ্ছে, মিলি। 10⁻⁶ থেকে কি বলা হয় না হচ্ছে কি মিলি মাইক্রো, মাইক্রো কথাটা ব্যবহার করা হয়। 10⁻⁶ কে মাইক্রো কথাটা ব্যবহার করা হয়, মাইক্রো। আবার কি 10⁻⁹ কি বলা হয় ন্যানো, ন্যানো মানুষ বলে না ন্যানো গাড়ি, ন্যানোমিটার, এই সমস্ত। তাহলে এদের সঙ্গে এই ফ্যাক্টরটা এর সঙ্গে একক গুণ হয়ে গেলে তাহলে তার সেই ভৌত রাশিটা সম্পর্কে আমাদের ধারণা পাবো। তাহলে এটা হচ্ছে এই সংখ্যাগত মানটাকে প্রকাশ করার বিভিন্ন ছোট বড় উপসর্গ। 10⁻12টাকে এটাকে বলা হয় পিকো, পিকো বলা হয়। 10⁻18টাকে অনেক সময় একটা নাম রয়েছে যে অ্যাটো, অট্টো, অ্যাটো। এছাড়া আরেকটা রয়ে গেলাম 10⁻15টাকে, 10⁻−15টাকে বলা হয় ফেমটোমিটার। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, 10 বলা আছে ফেমটো, বা এটাকে অনেক সময় ফার্মিও বলা হয়, ফার্মি। তাহলে এই উপসর্গগুলো, তাহলে 10⁻−15টাকে ফেমটো বলা হচ্ছে, ফার্মি নয়। সেই এর সঙ্গে যখন এককটা মিটার জুড়ে যাবে তখন তাকে এই 10⁻−15টাকে বলা হয় এক ফার্মি। তো এইগুলো গেল কিছু বড় সংখ্যাগত মানকে প্রকাশ করা বা ক্ষুদ্র সংখ্যাগত মানকে প্রকাশ করার যে ভিন্ন ভিন্ন উপসর্গ। তো এখানে আমরা বলে আসছি, তো একক একক সেই রকম কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো আমরা জানি, ক্ষুদ্র ক্ষুদ্র একক, এইগুলোকে উপসর্গের উপর ভিত্তি করে ক্ষুদ্র ক্ষুদ্র একক হয়ে যাবে, যার সামনে এই রকম কথাটা থাকবে মিলিমিটার কিংবা মাইক্রোমিটার, এইরকম তার এককটা ছোট ছোট হয়ে যাবে। সেরকম অনেক দৈর্ঘ্য মাপ করার একক, বড় বড় দৈর্ঘ্য মাপ করার একক আছে। আমরা চলে আসছি তাহলে সমস্ত ভৌত রাশিগুলোকে কি প্রকাশ করার জন্য আমাদের একক দরকার। অনেক ভৌত রাশি আছে কিন্তু তাদের কোনো এককেরও প্রয়োজন হয় না। যেমন বিশেষ করে যদি বলি, যে ভৌত রাশিগুলোকে তুলনা করে প্রকাশ করা হয়, দুটো একই প্রকার ভৌত রাশির যে অনুপাত দিয়ে প্রকাশ করা হয়, তাদের কিন্তু আর এককের প্রয়োজন হবে না, সেইগুলোকে বলা হচ্ছে এককহীন রাশি। সেইগুলো কোনগুলো না, সেইগুলো কিছু উদাহরণগুলো বইতে আছে, যেমন কি আণবিক ভর, আণবিক ভর কিংবা পারমাণবিক ভর কিংবা যে আপেক্ষিক গুরুত্ব, এদের সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে। কিংবা কি যে এইগুলো, তাছাড়া হচ্ছে কি আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোতে যেগুলো পড়ব, বিশেষ করে যেমন হচ্ছে বিকৃতি, বিকৃতি বোঝা গেল। এই সমস্ত ভৌত রাশিগুলোর কোনো একক হয় না, বোঝা গেছে। অর্থাৎ দুটো ভৌত রাশির অনুপাত, যেমন আণবিক ভরটা হাইড্রোজেনের একটা অণুর ভরের তুলনায় অন্য কোনো একটা অণুর ভরের অনুপাত। তো এইগুলো সম্পর্কে আমরা এক একটার করে সংজ্ঞা ভালো করে মুখস্থ করব, বই থেকে আমরা সংজ্ঞাগুলোকে মুখস্থ করে নেব। তো এখানে আমরা বলছি কিছু কিছু জিনিস আমাদেরকে ভালো করে বুঝে, তারপরে মুখস্থ করার প্রয়োজন পড়বে না, কিন্তু বুঝে নিলেও বুঝে নিতে পারি। যদি অনেকে ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারছো না, তো কি করবে, ফার্স্ট ধাপে তোমাদেরকে কিন্তু সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যেটা যেটা বললাম আরেকবার রিপিট করে নিচ্ছি। প্রথমে চলে আসছি পরিমাপ অধ্যায়ে, আমরা কিটা পরিমাপ করে থাকি। তো এই চ্যাপ্টারে আরো আমরা কি কি জানবো না, এই পরিমাপকারী যে ভিন্ন ভিন্ন এককগুলো জানলাম, সিজিএস পদ্ধতির একক, এসআই পদ্ধতির একক, এককহীন রাশি সম্পর্কে জানলাম। এরপরে চলে আসছি এই এককগুলো কি হয় কি, কোনো কোনো সময় 2-3টা এককের সমন্বয়ে আরো একটা একক তৈরি করে থাকে। কখনো কখনো কোনো একক সে নিজেই বসে, যেমন আমরা বর্ণমালায় পড়েছি ভাওয়েল কিংবা কনসোন্যান্ট, অর্থাৎ যে কারোর উপর নির্ভর করে উচ্চারণ হয় না, সেইগুলো ঠিক একই রকম এককের ক্ষেত্রেও কোনো কোনো একক কি হচ্ছে কারোর সাহায্য দরকার হয় না, সে নিজেই বসবে। সেইগুলো একককে আবার আমরা এককের আবার সেই কারোর উপর ভিত্তি করে, সেই তার নিজেদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে আমরা আবার দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি না মৌলিক একক, মৌলিক একক, আর একটা হচ্ছে কি না হচ্ছে কি লব্ধ একক। তাহলে কি বলছি, এই যে এককগুলো,
যে প্রকাশ করা হয় সেই এককগুলো কিন্তু কোনো কোনো সময় আবার কি বলছি যে যদি সে নিজেই ভৌত রাশিটাকে প্রকাশ করার ক্ষমতা রাখে তো সেই এককটাকে বলা হবে মৌলিক একক। অর্থাৎ যে একক অন্য কোনো এককের সাহায্য না নিয়ে প্রকাশ করতে পারে কোনো ভৌত রাশিকে সেটা হচ্ছে মৌলিক একক। আর লব্ধ একক কোনগুলো না কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যে এককটা কি করে অনেকগুলো এককের সাহায্য নিয়ে সে ভৌত রাশিটাকে প্রকাশ করে সেটা হবে কি লব্ধ একক। আমরা এর একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে মৌলিক একক আর লব্ধ একক সম্পর্কে। সেটা কি জিনিস, যেমন কি আমরা বলছি যে দৈর্ঘ্য মাপ করতে গেলে আমি যদি বলে থাকি এর কিন্তু শুধু মিটার এককটা বললেই হয়ে যাবে, শুধু দৈর্ঘ্য কোনো কিছু এককটা ধরো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি মিটার বললেই হয়ে যাবে। কিংবা প্রস্থর মিটার, কিংবা সময়টা কি যদি সময় বলে থাকি শুধু সেকেন্ড বললেই তার কাজ হয়ে যাচ্ছে একটা এককে। কিংবা ভর, যদি ভর বলে থাকি তার হচ্ছে শুধু কিলোগ্রাম, এই কথাটা বললেই এসে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি কতগুলো একক যদি প্রকাশ করতে চাই, যেমন কি যদি বলি ঘনত্ব, ঘনত্ব কথাটা যদি বলি ঘনত্ব সমান কি হয় না ঘনত্ব সমান আমরা জানি কি ভর ভাজিত আয়তন, না একক আয়তনের ভরকেই ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্বের এককটা আমরা যখন দেখেছিলাম ভরের আয়তন কিলোগ্রাম আর হচ্ছে আয়তনের একক হচ্ছে মিটারের কিউব। তো এখানে দেখতে পাচ্ছি এই ঘনত্বের এককটা কিন্তু কিলোগ্রামের উপর নির্ভর কি মিটারের উপর, মিটার তিনটার উপর নির্ভর করে থাকছে। তো এইটাকে আমরা কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার -3। তো এইরকম ভাবে আমরা প্রকাশ করে থাকি। তাহলে এইরকম আরো অনেকগুলো একক রয়েছে যে যাদেরকে প্রকাশ করতে গেলে অনেকগুলো এককের সাহায্য নিয়ে করতে হয়। তাহলে যারা হচ্ছে মূল এককের সাহায্য নিতে তাদেরকে বলা হচ্ছে লব্ধ একক। এরকম ঘনত্ব রয়েছে, চাপ রয়েছে, বল রয়েছে, বলের একক যে নিউটন গুলো বলছি, তো চাপের একক পাস্কেল বলছি, তো সেইগুলো কিন্তু হবে লব্ধ একক। তাহলে লব্ধ একক কি কি, যে সমস্ত এককগুলো প্রকাশ করার জন্য কোনো ভৌত রাশির দুই বা ততোধিক মূল এককটা প্রয়োজন হচ্ছে। তো এই জায়গায় একটা প্রশ্ন সচরাচর আসে যে এমন একটা ভৌত রাশির নাম লেখো যে ভৌত রাশিটার এককটা তিনটা মূল এককের সাহায্য নিয়েই তৈরি হয়ে আছে। তো সেই রকম প্রশ্নগুলো পড়ে থাকে। এমন একটা ভৌত রাশি এখানে কটা আছে, দুটো আছে, তো আমাদের তিনটাই থাকবে এমন একটা ভৌত রাশির নাম বলো। এরকম উদাহরণ আমরা পাবো, যত পড়বো আরো বেশি বেশি করে তত আমরা উদাহরণ পাবো। যদি বলি ভরবেগ, এইটা কিন্তু আমি যদি বলি ভরও আছে বেগও আছে, ভর গুণিতক বেগ, আমরা এগুলো পড়েছি। ভরের একক কি যদি বলি মিটার দিয়ে প্রকাশ করা হয়, আর এসআই বেগের একক কি ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এসআই পদ্ধতি বলছি, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছি কেজি, অর্থাৎ ভরের এককটাও রয়েছে, দূরত্বের এককও রয়েছে, সময়ের এককও রয়েছে। এই তিনটা হচ্ছে এই মূল একক। অর্থাৎ ভরবেগ এমন একটা রাশি, ভৌত রাশি যার এককটা কিন্তু প্রকাশ করতে গেলে আমাদের তিনটা মূল একক লাগছে। তো এইরকম প্রশ্নগুলো আমাদের সরাসরি এসে যায় প্রশ্ন পরীক্ষাগুলোতে। তো আমাদের সেই জন্য কি করতে হবে, বইটাকে আরো পড়ে আরো অনেক উদাহরণ আমরা নিজেদেরকে তৈরি করতে হবে, যে উদাহরণগুলোতে মধ্যে মূল এককগুলো থাকবে সবগুলো। তো এই জিনিসটা আমরা এককের মধ্যে আমরা পড়বো। তাছাড়া আমরা কি পড়বো, কি বললাম যে এককহীন রাশিগুলো তো আমরা পড়লাম। এছাড়া এরপরে আমরা চলে আসবো বিভিন্ন পরিমাপকারী যন্ত্রগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, এই এককগুলোর এবারে আমরা এক একটা করে এই যে এককগুলোর কথা বলছি, সিজিএস যে পদ্ধতি চালু রয়েছে, সিজিএস পদ্ধতি আর এসআই, এইগুলো ব্যাপারটা কি, আমরা যেমন ভাবে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে থাকি বা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমরা মাপ করে থাকি। যেমন প্রাচীন পদ্ধতিতে আমরা কোনো জায়গায় এক ব্লেস কিংবা এক বিঘত এইগুলো দিয়ে আমরা মাপ করতাম। তো কি হতো কি, বিভিন্ন মানুষের যে দৈহিক গঠন আলাদা হওয়ার জন্য কি হতো না তাদের কারোর হচ্ছে বড় কারোর ছোট হাত হওয়ার জন্য কি মাপের সমস্যা দেখা দিত। তো সেইগুলোর মধ্যে সমস্ত দেশে বা সমস্ত জায়গায় এরকম একটা একতা, একটা ইউনিটি আনার জন্য কি করা হলো, সমস্ত দেশের বিজ্ঞানীরা মিলে ঠিক করলেন যে সবগুলো আমরা সবাই মিলে ঠিক করছি এবং এটা সবাই মানবে। তো সেই রকম ভাবে একটা প্রচলন হয়ে গেছে। সেই রকম পদ্ধতিগুলো ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে সেই রকম ভাবে। তো একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, বা সিজিএস পদ্ধতিতে কি যেখানে দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে মাপা হয়, ভরটাকে গ্রামে মাপা হয়, আর হচ্ছে সময়টাকে
সেকেন্ডে মাপা, সেই যে পদ্ধতি সিস্টেম চালু রয়েছে এবং এইগুলোর উপর বেস করে ভিন্ন ভিন্ন যে লব্ধ একক এদের উপর বেস করেই তৈরি হবে, সেই রকম সিস্টেমগুলোকে বলা হবে সব সিজিএস সিস্টেম। কি বলছে বোঝা গেল? অর্থাৎ যেখানে মূল এককগুলোকে সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য, ভরের জন্য গ্রাম এবং সময়ের জন্য সেকেন্ডকে নেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে এইদেরকেই ব্যবহার করেই বিভিন্ন যে লব্ধ এককগুলো তৈরি হবে, সেই লব্ধ এককগুলো যতগুলো তৈরি হবে সেইগুলোকে দিয়ে সেইগুলোও হবে কিন্তু সিজিএস পদ্ধতির সব একক। কি বলছি বোঝা গেল? যদি আমি সিজিএস পদ্ধতিতে ঘনত্বের এককটা এক্ষুনি বলছিলাম, ঘনত্বের একক কি হবে না ভর ভাজিত আয়তন, তাহলে কি হবে ভরের এই সিজিএস পদ্ধতির একক কি হবে না গ্রাম, আর আয়তনের হবে কত সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে এই ঘনত্বের সিজিএস পদ্ধতির একক কি গ্রাম টু দি পাওয়ার গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস কিউ। ঠিক একই রকম ভাবে এই পদ্ধতিটা কিছু সুবিধাজনক দিক রয়েছে বলে এর প্রচলন প্রচুর রয়েছে। যেমন কি এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি, অর্থাৎ এখানে একটা জায়গা থেকে একটা জায়গায় কনভার্সনটা 10-এর গুণিতক আকারে বা গুণ করে কিংবা 10 দিয়ে ভাগ করে আমরা পৌঁছে যেতে পারি সেইটা। আর একটা পদ্ধতি রয়েছে কি এসআই। বর্তমানে যখন নতুন নতুন আরো বিষয় আবিষ্কৃত হতে লাগলো, শুধু দৈর্ঘ্য ভর সময় দিয়ে কিন্তু সব জিনিসকে প্রকাশ করা যাচ্ছে না, তখন আরো অনেক ভৌত রাশি যেগুলো তাদের এককগুলোকেও মূল এককের জায়গায় স্থান দেওয়া হলো। এই 3টা ছাড়াও যেমন কি সেই 7টা হয়ে যাবে মোট মূল একক। তাহলে সেক্ষেত্রে এসআই পদ্ধতি যেমন থাকবে, সেখানে দৈর্ঘ্যের জন্য আমরা মিটার, ভরের জন্য কিলোগ্রাম আর সময়ের জন্য সেকেন্ড তো ছিলই, এছাড়া কি কি এসে যাবে আরো নতুন আরো কিছু ভৌত রাশি যখন আবিষ্কার হয়ে গেছে, যেমন কি পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এটা কি না মোল, এমএল, কিংবা হচ্ছে ধরো আলোর তীব্রতা, বুঝা গেছে আলোর তীব্রতা, এটাকে ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করা হচ্ছে। যখন আলোক বিজ্ঞান আলো যখন গবেষণা করে আলোতে নতুন নতুন ভৌত রাশির আবিষ্কার হতে লাগলো, তখন তার জন্য খুব প্রচলন হতে দরকার পড়লো। কিংবা পদার্থের পরিমাণ তো গেল, আলোর তীব্রতা, তাপমাত্রা, তাপমাত্রা এখানে আমরা যেটা মাপ করতাম তাপটাকে সেখানটায় সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড স্কেল বা কেলভিন সেলসিয়াস বলতাম, এখানে তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে কেলভিন বলে নতুন একটা একক চালু হবে কেলভিন। এছাড়া কি যে তড়িৎ বিজ্ঞান, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা এটাকে আমরা মাপ করে থাকি অ্যাম্পিয়ার এককের সাহায্যে। তো এসআই পদ্ধতিতে কি করা হলো না এই সবগুলো 7টাকে মূল এককের মর্যাদা দেওয়া হলো এবং এদের উপর নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন যে লব্ধ এককগুলো তৈরি হবে সবগুলোকে বলা হবে এসআই পদ্ধতির একক। যেরকম ভাবে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদিগুলো নিয়ে যে এককগুলো কিংবা এদের দিয়ে গঠিত লব্ধ এককগুলো সবই হচ্ছে সিজিএস পদ্ধতির একক, আবার এসআই পদ্ধতির একক। এই দুটো পদ্ধতির একটা সুবিধা কি রয়েছে, একটা থেকে আরেকটাতে যেতে গেলে আমরা 10-এর গুণিতক দিয়ে গুণ করে কিংবা 10-এর গুণিতক দিয়ে ভাগ করে আমরা চলে যেতে পারি। যেমন কি সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করে পৌঁছে যাব, কিংবা সে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করে পৌঁছে যেতে পারি। ঠিক একইভাবে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করে চলে যেতে পারি। তো এই কারণে কিন্তু আমাদের এই পদ্ধতি দুটো কিন্তু ব্যাপকের প্রচলন রয়েছে। তো এইটা পর্যন্ত আজকে আমাদের আজকের ক্লাসে আলোচনা থাকলো। তো পরের ক্লাসে আমরা কি করব, কিছু কিছু স্পেশাল একক, যে বিশেষ বিশেষ এককের কথা পরিচয় আমরা পাবো, যে সমস্ত এককগুলো কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রযুক্ত হয়ে থাকে, সেই এককগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে সুন্দরভাবে আলোচনা করব।